আসলে আমার কাছে মনে হচ্ছে না এই এই বিষয়টাকে আমরা অতি গুরুত্ব দিচ্ছি আর কি। এত গুরুত্ব দেওয়ার বিষয় না, কেউ আসবে কেউ যাবে, হয়তো আরও আগে গেলে ভালো হতো, কিন্তু বিএনপিও মনে করেছে তাকে দিয়ে নির্বাচিত সরকার যে কদিন রাখা যায় রাখছে, কিন্তু যেতে তো হবেই, তাই না? এখন 5 বছর তো তাকে তার ওই কী বলো ওটা মেয়াদকাল পর্যন্ত বিএনপি তো এটা হয়তো রাখবে না, রাখার কোনো কারণও নাই। তো এখন এই সময়টাকে হয়তো বেছে নিয়েছে। তা আমি মনে করি এটা নিয়ে এত নাটক বা অতি নাটক করার কিছু নাই। কথা তো বলতেই পারে, এটা লন্ডনে গিয়ে কথা বলতে হবে এটা তো না, এটা এখানে থেকেও তো কথা বলতে পারে। আমরা তো শাহাবুদ্দিন সাহেবের সাথে কথা বলি, যেহেতু আমাদের সমসাময়িক ছাত্রজীবন থেকে বন্ধুত্ব, তো সেও যদি বাইরে কোনো কথা বলতে পারে বলে, এটা নিয়ে তো এত অস্থির হবার কিছু নেই। তো ওইটা কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে তার স্বাস্থ্যের বিষয়টা। ঠিকই ওনার চলাফেরার মধ্যে তো দেখা গেছে, এইবার উনি লন্ডন থেকে আসার পরে 2-1টা অনুষ্ঠানে তো দেখলাম আগের মতো নাই, কথাবার্তা একটু জড়িয়ে যাচ্ছে, সেটা একটা হইতে পারে। আর বিএনপিও মনে করলো যে স্বাস্থ্যগত কারণে এখনই মোক্ষম সময় চলে যাওয়াটা, তো সেই দায়িত্বটা বিএনপির থেকে হয়তো নিচ্ছে না আর কি। বললেন যে আমরা তো বলি নাই বা আমরা চাই নাই, উনি স্বেচ্ছায় চলে গেছেন, তো গেছেন তো গেছেন, তো আরেকজন তো হবে। তো আমরা আশা করবো যে একজন খুব উঁচু মাপের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হলে ভালো হয়। হ্যাঁ, কারণ বিএনপিকে ধারণ করতে হবে। রাষ্ট্রপতি, যদিও আমরা বলি যে উনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে একেবারেই নিরপেক্ষতার শীর্ষে থাকবে, সেটাও হয়তো হয় না অনেক সময়ই। তারপরে ধরেন সামনে নির্বাচন যদি তত্ত্বাবধায়ক বা সরকারের অধীনেই হবে, হাইকোর্ট থেকে তো রায় হয়ে গেছে, বিএনপিও হয়তো সেটা মেনে নেবে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যা হয়েছে ভালো হয়েছে, এর থেকে আর উত্তম কিছু আমি দেখি না। কারণ একটা ঝগড়াঝাটি করে জবরদস্তিমূলকভাবে বিদায় হওয়ার চেয়ে সম্মানজনকভাবে স্বেচ্ছায় চলে গেছে, বিএনপি এটা মেনে নিয়েছে এবং বিএনপি বলেছে তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা, অতীত কার্যক্রম এই বিষয়ে আমরা এখনও ভাবছি না। তবে একটা প্রেশার আছে সমাজে যে ওই আওয়ামী লীগের সময় যা কিছু করেছে, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের সময় উনি তো একেবারেই শেখ হাসিনার একনিষ্ঠ রাষ্ট্রপতি হিসাবে কাজ করেছে, সেগুলো তো আমরা জানি। তা আমরা আশা করি এই রাষ্ট্রের সর্বোচ্চ পদটাকে নিয়ে আমরা যেন আর বিতর্ক না করি। আপনি যে জবরদস্তি বললেন বা রাগ করাকরি বললেন, এগুলোর কোনো সুযোগ আছে কি? ধরেন বিএনপি যদি সিদ্ধান্ত করে যে তাকে যেতে হবে, উনি কি করতে পারেন? তাকে তো চলেই যেতে হবে। না, সেই কাজ সেটা করে নাই বিএনপি। বিএনপিকে ধন্যবাদ যে তারা অন্তত এই মেসেজটা দিয়েছে, তারা একে জনাব শাহাবুদ্দিন সাহেবকে যাওয়ার জন্য বাধ্য করে নাই, এখান থেকে অন্তত সোহরাব হাসান কি বলবেন? ধরেন স্পিকার তো বাইরে ছিলেন, উনি অসুস্থ ছিলেন, চেক আপে গেছেন, ওনাকে কিন্তু কল করে আনা হয়েছে। সো দ্যাট ওয়াজ আর্জেন্ট। যেরকম করে দাদা বলছেন যে এটা এমন কিছু ছিল না, নর্মাল প্রসেসে হয়ে গেছে, এটা একদম কীরকমই দেখি। ধন্যবাদ মান্না ভাই এবং সহোদরী আলোচক। আমারও এখানে একটু কিন্তু আছে। আমার মনে হয় না যে একেবারে সহজ এবং পুরোপুরি স্বস্তিদায়ক ছিল বিদায়টা সাবেক রাষ্ট্রপতির। যদি এখানে বিএনপি অনেকগুলো কৌশল নিয়েছে। বিরোধী দল যখন তাকে অপসারণের দাবি জানিয়েছে, তখন বিএনপি তাকে অপসারণ করেনি বা তাকে চলে যেতে বলেনি। আর লন্ডনের এই টেলিফোন আওয়াজ, মানে টেলিফোনের যে খবর বা গুঞ্জন, এটা সত্য মিথ্যা জানি না, তবে পত্রিকায় এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার। বিএনপির প্রতি এটা একটা চাপ তৈরি করেছে দলের ভিতরে এবং বাইরেও। সুতরাং এই সুযোগটা বিএনপি নিয়ে থাকতে পারে। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতির বিদায়ী রাষ্ট্রপতির অসুস্থতা, সেটা তো আছেই। বিএনপি এখান থেকে দেখালো যে তার সংসদে অবস্থান, সংসদের বাইরে, এবং এর কয়েকদিন আগে আরেকটি ঘটনা ঘটেছে বিরোধী দলের জামাত ইসলামের একটি ব্যক্তিগত বিষয়। সুতরাং বিএনপি এক্ষেত্রে এটা তার শক্তিটা দেখিয়েছে যে
বিএনপি যখন চায় তখন রাষ্ট্রপতিকে সরাতে পারে, আর যখন না চাইলে রাষ্ট্রপতিকে রাখতেও পারে। এই শক্তি দেখানোর কি আছে, সে শক্তি তো তার আছে। আছে আছে তারপরও আরেকটি হচ্ছে যে বিএনপি দেখেছে যে কোন সময় রাষ্ট্রপতি চলে গেলে এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তার জন্য ভালো, কারণ বিএনপির সামনে এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচনটাই কিন্তু প্রধান। যিনি গিয়েছেন তিনি তো গিয়েছেন। ধীরে ধীরে আপনি অন্যদিকে চলে এসেছেন, তার আগে আমি মাঝখানে একটা প্রশ্ন করি। এই যে ধরেন ওনার যে টেলিফোন কনভারসেশনের কথা বলা হচ্ছে, এইটা খুব অফিসিয়াল কোনো কিছু তো হতে পারে না বোধ হয়। না, কারণ হচ্ছে উনি যদি ওইখানে কি মানে গভর্নমেন্ট কোনো ডিভাইস ইউজ করে ফোন করেছেন, বা হোটেলের কোনো টেলিফোন দিয়ে ফোন করেছেন, বাইরে ওভারসিজ কল, এরকম তো নিশ্চয়ই না। হয়েছে কেউ একজন গেছে, মেবি আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কথাবার্তা বলতে বলতে লাইন করে দিয়েছে, ওরা একটু লন্ডনে গিয়ে বলতে হবে কেন, আমি তো দেশের ভিতর থেকেও বলতে পারি, এবং তিনি বলছেন বলেননি। যাক, তারপরও আমিও দাদার সাথে একমত যে ওই পর্ব শেষ। এখন এর ভালো মন্দ বিচার ইতিমধ্যে বোধহয় দুদককে তার আগের কাজে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার কোনো কাজের জন্য আদালতে যাওয়া যাবে না। না, এরকম না। রাষ্ট্রপতি থাকা অবস্থায় যদি দুর্নীতি করে মামলা হয় না তার বিরুদ্ধে? দুর্নীতি হবে কত ধারা এটা? 51-এ তার সিদ্ধান্তের দুর্নীতি হতে পারে, তার কোনো সিদ্ধান্তের জন্য তাকে আদালতে জবাবদিহি করতে হবে না, বা জবাবদিহির আদালতে মুখোমুখি হতে হবে না। এটি হচ্ছে তার, অর্থাৎ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে। এখন উনি একটা দুর্নীতি করলেন, ক্ষমতায় দুর্নীতি তো রাষ্ট্রীয় দায়িত্ব না, দুর্নীতি রাষ্ট্রীয় দায়িত্ব না। যেমন ধরেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের শপথ নিয়েছেন। এটা নিয়ে কিন্তু অনেক আইনজীবী, দাদার বন্ধুরা অনেকে বলছেন যে এটা সংবিধান সম্মত হয়, এটা সংবিধানের বাইরে যে এটি করেছে। তা এখন এই কারণে তাকে আদালতে মুখোমুখি করা যাবে না, আমি যতটুকু বুঝি ওই ধারার অর্থ। সাধারণভাবে এটা সত্যি, কিন্তু বিশেষ অবস্থা যদি সেরকম দুর্নীতির বিষয় হয় সেটা না, দুর্নীতির বিষয় হবে, কারণ হোসেন মোহাম্মদ এরশাদ তিনিও সাবেক রাষ্ট্রপতি ছিলেন, তিনি দুর্নীতি দায়ে দণ্ডিত হয়েছিলেন। খন্দকার মোস্তাক আহমেদও কিন্তু দুর্নীতির দায়ে দণ্ডিত হয়েছিলেন। এর আগে তো অন্য কোনো রাষ্ট্রপতি দণ্ডিত হয়েছে বলে জানা নেই, তবে দুজন রাষ্ট্রপতি তো সেনা অভ্যুত্থানে মারা গেছেন। আর সুতরাং বাংলাদেশের রাষ্ট্রপতিদের বিদায়টা কিন্তু কোনো খুব বেশি ব্যতিক্রম ছাড়া সুখকর হয়নি। যে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন, তাকে প্রথমবার সব দল মিলে দায়িত্ব দিলেন এবং তার শর্তও মেনে নিলেন, তিনি আবার আদালতে ফিরে যাবেন। কিন্তু তার বিএনপি কিন্তু শেষ দিকে যে তিনি যেতে পারেন কি পারেন না, এটা নিয়ে একটা বেশ বিতর্ক হয়েছিল, এবং তৎকালীন তথ্যমন্ত্রী তিনি বলছিলেন যে আপনারা সিদ্ধান্ত নেন, মানে কি করবেন, রাষ্ট্রপতি কাকে নির্বাচিত করবেন, না হলে আমার পক্ষে যাওয়া সম্ভব না। কিন্তু কী যুক্তিতে, সেটা ছিল শারীরিক অসুস্থতা এবং শারীরিক বা মানসিক অসুস্থতা এবং অসামর্থ্য যদি হন। তো উনি তখন 60 বছরও হয়নি সম্ভবত, কারণ নাহলে আবার প্রধান বিচারপতি পদে যাবেন কি করে, তাকে অসুস্থ বানিয়ে তাকে পদত্যাগ করতে হবে এরকম একটা চাপ দিয়েছিল। পরে কিন্তু তিনি বক্তৃতা নিজে হাতে লিখে সেটা পাঠ করেছিলেন টেলিভিশন এবং বেতারে, এবং বলেছিলেন যে এটা মোটেই সত্য নয়। পরবর্তীকালে তো একটা আপসরফা হলো, তিনি চলে গেলেন। আর পরবর্তীকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বললেন যে আপনি যদি রাষ্ট্রপতির দায়িত্ব না নেন তাহলে আপনার বাড়ির সামনে যে আমি অনশন করব, তাকে নিলেন, এবং এটা বেশ প্রশংসিত হয়েছিল যে তার মতো ব্যক্তিকে রাষ্ট্রপতি করা, এবং পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি, তখন আর ভারপ্রাপ্ত না। কিন্তু শেষ দিকে যখন আওয়ামী লীগ নির্বাচনে হেরে গেল, তখন সমস্ত দায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের উপর চাপালো, এবং এটা একেবারেই খুবই অসৌজন্যমূলকভাবে, অপমানকরভাবে তাকে বিদায় নিতে হয়েছে। আমাদের এই উনি তো ফুল টার্ম করে। আচ্ছা, আরেকটি মজার বিষয়, বিএনপি নির্বাচিত রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদ,
তিনি বিদায় বেলা আওয়ামী লীগের লিখিত যে ভাষণ সেটা পড়লেন, এবং সেই ভাষণে আওয়ামী লীগের যত প্রশংসা এবং বিএনপির যত নিন্দা সেটা ছিল। আবার আওয়ামী লীগ নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বিএনপি লিখিত বক্তৃতা ভাষণ জাতীয় সংসদে পড়লেন, এবং সেখানে বিএনপির যত প্রশংসা, আওয়ামী লীগের যত নিন্দা। এখন এটাকে কিভাবে বলবেন, কিভাবে বলবেন এটা? মানে কিভাবে নেবেন? মানে এটা থাকাই উচিত কিনা? রাষ্ট্রপতি ভাষণ দিবেন, তার বিবেক বুদ্ধি অনুযায়ী কেন দিতে পারবেন না? যদি আমরা রাষ্ট্রপতিই মানি তাকে, তিনি হতে পারে তিনি কি বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করতেন এই শাহাবুদ্দিন নিজের মতো ভাষণ দিলে, অথবা ইয়াজউদ্দিন আহমদকে এই আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের বিবেচনা, হ্যাঁ সরকারের বিবেচনা এটা না, কিন্তু এই আইনটা থাকাটাই তো আমি মনে করি রাষ্ট্রপতির পদের প্রতি অমর্যাদা, অসম্মান। জি, যারা ফজলে হুদা বাবুল দুইজনের কথা তো শুনে এসেছেন, তারা দুইজনই কিন্তু এই বিতর্কের মধ্যে থাকতে চাচ্ছেন না। উনি তো চলে গেছেন, আর তাকে নিয়ে ঠাড়াঠাড়ি কেন? কিন্তু তবুও আমি মনে করছি বিষয়টা এখনো বলা দরকার, কারণ শেষে আবার তার চলে যাওয়া কিংবা প্রেসিডেন্টদের চলে যাওয়া নিয়ে একটা প্রশ্ন করেছেন। কি মনে করেন আপনি পুরো পরিস্থিতিটা কিরকম? ওনারা দুইজন প্রাজ্ঞ মানুষ। বিশেষ করে এত জরুরি ভিত্তিতে স্পিকারকে কেন ডেকে আনা হলো তাহলে? দেখুন, আমি উত্তরে আসছি, ওনারা দুজনই প্রাজ্ঞ মানুষ, শ্রদ্ধেয়, আমাদের অগ্রজ শুধু না, অনেক কি বলবো, আমাদের নমস্য ওনারা। তো এইখানে ওনাদের কথার সাথে আমার তাল না মিলিয়ে কোনো উপায় নেই। ওনারা আমাদের শিক্ষকের মতো, আপনি সহ। তো কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট কিন্তু আমরা দিতে পারবো না, আপনি দিতে পারবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আমি দিতে পারবো, কথা ঠিক আছে, কারণ ৭০ অনুচ্ছেদ এখন উঠে গেছে, জি, সো ভোট দিতে পারবো। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনার ওই শেষ কথা দিয়ে বলি যে আসলে ২২তম রাষ্ট্রপতি উনি ছিলেন। আপনি যদি ৫৫ বছরে, আমরা যদি গড় করি, কেউই কিন্তু ২.৫ বছরের বেশি নাই গড়ে যদি বলি। আপনি যদি ওই আপনার শেখ হাসিনা ওয়াজেদের একজন রাষ্ট্রপতি ছিলেন কিশোরগঞ্জের, স্পিকার আব্দুল হামিদ, যদি উনি রাষ্ট্রপতি ছিলেন, স্পিকারই সবাই তাকে বলেন। উনি কিন্তু দুবার ছিলেন, হ্যাঁ, দুবার দ্বিতীয় মেয়াদে ছিলেন। ওই রকম দু একটা, বা আব্দুর রহমান বিশ্বাস, ২-৪ জন খুবই হাতে গোনা। প্রত্যেককেই আপনি সেই শুরু থেকেই আপনি মানে একদম ডে 1 থেকে লাস্ট পর্যন্তই যদি আসেন, এমনকি খুবই অল্প টাইমের জন্য অনেকে ছিলেন। আপনি ভারপ্রাপ্ত হয়েও বেশি দিন অনেকেই থাকতে পারেনি। আমরা বলতাম অস্থায়ী রাষ্ট্রপতি, উনিও বেশি দিন থাকতে পারেননি। আবার আমরা দেখেছি যে বিচারপতি আব্দুস সাত্তার, উনিও বেশি দিন থাকতে পারেননি। তো এই যে একটা আমাদের এই প্রক্রিয়া থেকে বের হয়ে আসা উচিত। রাষ্ট্রপতিটাকে আমরা একটু বিতর্কের ঊর্ধ্বে আমাদের রাখতে হবে। আমরা অনেকে বলি যে আমাদের গণতন্ত্র এখনো ২০০ বছর পার হয়নি, তো আমরা তখনও ভারতের মতো হতে পারিনি, লন্ডনের মতো হতে পারিনি। কিন্তু দেখুন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতিও বোধহয় গত ২৪ তারিখেই বোধহয় একটা রায় এসেছে, আপিল বিভাগ যেটাকে আপহোল্ড করেছে, যে তার রাষ্ট্রপতি থাকার সময় যে ক্ষমতার অপব্যবহার করেছে, এই কারণে তাকে মৃত্যুদণ্ড, তার যে অধস্তন আদালত যেটা দিয়েছিল সেটাকে আপহোল্ড রেখেছে। এটা ২৪ তারিখের ঘটনা, সিওলের, দক্ষিণ কোরিয়া। তো আমাদের দেশে আমরা দেখেছি যে এরশাদ সাহেবকে দেখেছি। এটা একটা আজব সোসাইটিতে আমরা আসলে আবার ওই সামাজিক কথা আগের মতো বলতে হচ্ছে। দেখুন, বিএনপি যখন করতাম, মানুষজনকে, এই মানুষরাই কিন্তু বলতো আর বিএনপি জীবনে ক্ষমতায় আসতে পারবে না, বলেছে। এই টকশোতেও বলেছে, এই বুদ্ধিজীবীরাও লিখেছে, এই কবিরাও এরকম করেছে, এই সাধারণ মানুষও, রিকশাওয়ালাও বলেছে তারেক রহমান দেশে কোনোদিন আর আসতে পারবে না। এই যে আমরা অতি দ্রুত একটা মানে উপসংহার বের করে ফেলি, আমাদের এখান থেকে চলে আসতে হবে। গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক জায়গাগুলোকে আমাদের খুবই সুদৃঢ় না করতে পারলে আগামীতে, এবং এটাকে যদি
যেই যাত্রাটা শুরু হয়েছে এটাকে আমাদের কন্টিনিউ করতে হবে, না হলে এই রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্ক আসলে দেখুন এখানে অনেক কথা এসেছে, যেমন টেলিফোনের কথা, যেটার কিন্তু কোনো অফিসিয়াল ভিত্তি এখনো নেই। আপনি যদি আমার কাছে জানতে চান, আমি অফিসিয়াল কথার বাইরে কথা বলতে পারবো না একজন ক্ষুদ্র আইন প্রণেতা হিসেবে। না, কিন্তু আপনি তো এখানে এটা জানেন যে আমি যদি- রাষ্ট্রপতি সহ জি। 21 জনের নামে একটা মামলা হয়েছে, ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি রিউজ দিয়েছে। দেখুন, সেই মামলাটা এখন মানে কংগ্রেসে দেওয়া হয়েছে কিনা সেটা অন্য কথা। আমরা যদি এই শাহাবুদ্দিন সাহেবের, সবাই চুপ্পু বলেন, আমি বলা উচিত না আমার, তো শাহাবুদ্দিন সাহেবের, মোহাম্মদ শাহাবুদ্দিন, ওনার যদি আমরা পর্যালোচনা করি, ওনার 2-3টা দিক আছে। ওনার রাষ্ট্রপতি হওয়ার আগের একটা দিক, রাষ্ট্রপতি হবার পরে একটা দিক। রাষ্ট্রপতি হবার দিকটা আমরা মিডিয়াতে দেখেছি, উনি কি কি করেছেন। উনি এসালমে এসেছেন, দুদুকে থাকার সময় অনেককে ক্লিন চিট দিয়েছেন। উনি সেই পদ্মা ব্রিজের যেটা কানাডা থেকে আসলো সেটাকেও উনি একটা ক্লিন চিট দিলেন সেই কালকিনির আবুল হোসেন সাহেবকে, তখনকার যোগাযোগ মন্ত্রীকে। উনি আপনার শেয়ার, সেই ইসলামী ব্যাংকের শেয়ারের কথা যদি বলেন, শেয়ার কেলেঙ্কারির কথা যদি বলেন, ওনার সহ আরও 3 জনের বিরুদ্ধে একটা ঘুষ কেলেঙ্কারি মাত্র 30 লাখ টাকার, সেটাও কিন্তু পরবর্তীতে আমরা জানি যে কিভাবে এটাকে তারা মানে কি বলবো হাওয়া করে দিলেন। সোজা কথাই যদি বলি, আমরা জানতাম উনি যখন দুদুকে চেয়ারম্যান হন, কমিশনার তদন্ত, উনি অনেক ব্যবসায়ীকে উনি অনেকভাবে উনি হুমকি দিয়েছেন, অর্থ নিয়েছেন। এগুলো মিডিয়াতে আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ায় তখন এতটা ওপেন ছিল না, কাজে আমরা মেন স্ট্রিম মিডিয়াতে এগুলো দেখেছি। কাজে আবার যদি আমরা আসি, তাহলে উনি কি করেছেন, উনি কিন্তু 106 ধারাটাকে উনি যখন সুপ্রিম কোর্টের নিয়ে দেশের আপনার অস্থিতিশীল অবস্থা, সংবিধানকে আফোল্ড করা, দেশকে এটা শান্তির দিকে নিয়ে যাওয়া, এবং উনি বিএনপিকে তুষ্ট করার আবার চেষ্টা করেছেন, যেমনটা উনি করতেন সেই আগের ফ্যাসিস্ট হাসিনাকেও। উনি কিন্তু বলেছিলেন পদধূলি আর দেয় না, আপনার মনে আছে এই শব্দটা, সবাই জানতো এটা মিডিয়াতে। তো কাজে এই মানুষটার আমরা দোষটা বেশি দেখেছি। সর্বশেষ এসে যদি দেখি, এই মানুষটা খুব তুষ্ট করার চেষ্টায় ব্যস্ত ছিলেন, যদি আমাকে রাখা যায়। এটা বাস্তব কথা। আমি বিএনপি করলেও তো এটাই তো সত্য। টকশো তো করতে এসছি, এখন বিএনপির পারমিশন নিয়ে তো আসতে হয় না টকশো করতে। তো সেইখানে আমরা যদি তাকে সর্বোপরি দেখি, যে উনি কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে জুলাই আন্দোলনের বিরুদ্ধে কোনো স্ট্যান্ড নেননি। আমরা যতই বলি যে উনি অলংকার, বাস্তবিক অর্থে যদি এই রাষ্ট্রপতি কিন্তু প্রত্যেকবারই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই বাংলাদেশের ইতিহাস যদি দেখেন, এবং ওই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতেই কিন্তু তাদেরকে এই বঙ্গভবন ছাড়তে হয়েছে। এখন এটাই তো হয়েছে প্রায় প্রত্যেকটার ক্ষেত্রেই। আপনি দেখেন, জিল্লুর রহমান সাহেব উনি অসুস্থ ছিলেন, সিঙ্গাপুরে গিয়েছিলেন, ওইটা আলাদা বিষয় ছিল। এছাড়া প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই আপনি দেখুন। তো আপনার কি এই স্পিকার আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি, ওনার কি যাওয়াটাই কি ভালো হলো নাকি? তো অধিকাংশ ক্ষেত্রে এমনটা হয়েছে, কিন্তু এমনটা হওয়ার উচিত নয়। আমরা মনে করি বিরতিতে যাবো একটা। জি, ধন্যবাদ। কথা শেষ হয়েছে? হ্যাঁ, শেষ। দর্শক মন্ডলী, একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে আসছি, মানে টার্ন অনুযায়ী আপনার কাছেই তো আসবো। কোনো কোনো পত্রিকায় লিখেছে বিচারপতি কি বলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন প্রাক্তন, তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। আর্টিকেল 51-এর কথা বলেছেন, আর শাহাবুদ্দিন সাহেব বলেছেন আর্টিকেল 51 ভালো করে পড়তে বলেন। কোনটা সত্যি? না, উনি তো যাচ্ছিলেন এবং হাইকোর্টে প্র্যাকটিসও করেছেন আমাদের সাথে। উনি রাষ্ট্রপতি ছিলেন বলেই যে 51-এর ব্যাখ্যা ওনার মতো করে দেবে, বা আমরা আমাদের কাছে যা লেখা আছে তাই আর কি। মানে ওনার ওই সময়কালীন ওনার ওই সমস্ত কর্মকাণ্ডের জন্য কোনো ইয়ে হবে না, কিন্তু নৈতিক স্খলন বা দুর্নীতি এগুলো করা যাবে, এগুলোর উপর কোনো ইয়ে নেই, নিষেধাজ্ঞা নাই। আর এর আগে কি হয়েছে সেগুলো তো আছেই, সেগুলো যদি সরকার ওপেন করতে চায় করতে পারে।
এখন সরকার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে ওনার ব্যাপারে মামলা মোকদ্দমা করা বা হয়রানি করা আমাদের কোনো সরকারের অভিপ্রায় নাই। তো এটা তো সরকারে এখন ওনারা বলতে পারে আমরা তো করি নাই, দুদক করেছে, আমরা তো করি নাই, ট্রাইব্যুনাল করেছে, এগুলো অনেক সময় বলা যায় আর কি। হ্যাঁ, না, স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই কথা বলে তখন এটা একটা ডাইরেকশন মনে করেন না? না এখন ব্যক্তি হিসাবে উনি হয়তো বলছে সরকার করবে না। এখন কোনো ব্যক্তি যদি সে অ্যাগ্রিভ হয়ে থাকে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তার কারণে অতীতে যেগুলো নিয়ে আলোচনার